নমস্কার, বাংলা স্ফিয়ারের 9টার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বিহার পুলিশ ঝোলা থেকে বিড়ালটা বার করে দেওয়ার পরে নেটের মতো নিটও যে বাতিল হতে চলেছে এ নিয়ে আমার মনে কোনো দ্বন্দ্ব নেই। এরপরেও যদি কেন্দ্রীয় সরকার জল ঘোলা করার চেষ্টা করে এবং কিছু হয়নি বলে একটা মেজর সমস্যাকে কার্পেটের তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তার পরিণতি খুব খারাপ হবে এবং সেটা ধর্মেন্দ্র প্রধান বুঝুন না বুঝুন, তার মাথার উপরে যারা আছেন তারা অবশ্যই বুঝবেন এবং সেই মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন বলে আমরা জানতে পেরেছি। এতদিন পর্যন্ত যেটা অনেকখানি জল্পনার বিষয় ছিল সেটা হচ্ছে যে পেপার লিক, অর্থাৎ নিটের প্রশ্নপত্র আগে ফাঁস হয়েছিল কিনা, এবং এই ফাঁস হওয়ার সন্দেহটা হচ্ছিল প্রধানত বিহার থেকে এবং গুজরাটের গোধরা থেকে। ইতিমধ্যে বিহারের পুলিশ আজকে জানিয়ে দিয়েছে 4 জনকে যারা অ্যারেস্ট করেছিল তাদের নাম হচ্ছে অনুরাগ যাদব, নীতিশ কুমার, এখানেও একটা নীতিশ আছে, অমিত আনন্দ এবং সিকান্দার যাদবেন্দু। এই যে সিকান্দার যাদবেন্দু, এই হচ্ছে পালের গোদা। এই ভদ্রলোক চাকরি করেন দানাপুর মিউনিসিপ্যাল কাউন্সিলে। সেখান থেকে তিনি কি করে এই নিটের প্রশ্নপত্র ফাঁস করার চক্রের মধ্যে জড়িয়ে পড়লেন সেটা বিহার পুলিশ অবশ্যই তদন্ত করে দেখবে। যতদিন না ফলাফল জানা যাচ্ছে ততদিন আমরা বলতে পারবো না যে একজন মিউনিসিপ্যাল কাউন্সিলের সামান্য ইঞ্জিনিয়ার কি করে এর মধ্যে জড়িয়ে পড়েন। এবং তার চেয়েও বড় কথা, পুলিশের কাছে বোধহয় 3rd ডিগ্রি খেয়ে এই ভদ্রলোক কবুল করে দিয়েছেন শুধু নিট কেন, তিনি এই ধরনের আরও অনেক পরীক্ষার প্রশ্নপত্র আগে ফাঁস করে দিয়ে প্রচুর টাকা কামিয়েছেন এবং নিশ্চয়ই একা কামাননি, বখরা কোথায় কোথায় পৌঁছেছে এগুলো সব এখন জল অনেক দূর গড়াবে বলে মনে হয়। তাতে এই যে 4 জন পরীক্ষার্থী তারা পুলিশকে জানিয়ে দিয়েছেন যে নিট পরীক্ষার ঠিক আগের দিন তাদের হাতে প্রশ্নপত্র এসে পৌঁছয় এবং এই প্রশ্নপত্রটি পাওয়ার জন্য জন পিছু 30 থেকে 32 লক্ষ টাকা ওই সিকান্দারকে দিতে হয়েছিল। রাত্রিবেলা প্রশ্নপত্র পেয়ে, তাও একটা 3 ঘন্টা ধরে চলা পরীক্ষায় 200টা প্রশ্ন থাকে এমসিকিউ ফরম্যাটে, কি করে তারা সেটা নেগোশিয়েট করলো এটা জানতে চাইলে ওই 4 জন বলেছে যে স্যার, আমরা সারা রাত্রি জেগে শুধু ওই প্রশ্নপত্র এবং তার সঙ্গে যে উত্তর দিয়েছিল সেইটাকে মুখস্থ করে যাওয়ার চেষ্টা করেছি এবং পরের দিন যতখানি পেরেছি তাতে আমাদের মনে হয়েছে যে আমরা পেয়ে যাব এবং পেয়েও গেছি। প্রত্যেককে কাছ থেকে 30-32 টাকা নেওয়া মানে লাখ টাকা, মানে 1 কোটি টাকা কামাই, তো 1 কোটি 20 লক্ষ টাকা কামাই এই আনন্দ কুমার আর অমিত আনন্দ আর ইয়ের এমনিতেই হয়ে গেছে। এবং তিনি, অমিত আনন্দ বলেছে, এই খবরটা আমি এবিপি লাইভে দেখলাম, যে এর আগেও সে এইরকম তার বাড়ি থেকে সেই কথা তথ্য কবুল করার পরে অমিত আনন্দের বাড়ি থেকে ওই প্রশ্নপত্রগুলোর আগুনে পোড়া কিছু অংশ পুলিশ উদ্ধার করেছে, কিন্তু আনসার শিটটা একেবারে অক্ষত অবস্থাতেই উদ্ধার করা গেছে। এবং
এরপরে বিহার পুলিশের মনে আর কোনো দ্বন্দ্ব নেই যে আলবাত নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল এবং অনেক টাকা লেনদেনের মধ্যে দিয়ে এই কারবার হয়েছে। এখন এর মধ্যে 4 জন ছাত্র জড়িত ছিল না 40 জন, সেটা তো বলা যাবে না, কিন্তু এই 4 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে, তার সঙ্গে পালের গোদাকেও অ্যারেস্ট করেছে। অতএব ব্যাপারটা আর বোধহয় ধর্মেন্দ্র প্রধান বা এনটিএর তথাকথিত কর্তৃপক্ষের হাতে থাকলো না। এবার এই ঘটনাটি তার নিজস্ব ডাইনামিক্স নিয়ে নেবে এবং অনিবার্যভাবে এই ফলাফলও বাতিল করতে হবে। কেন্দ্রীয় সরকার যদি বুদ্ধিমান হয় তাহলে ঠিক যেভাবে নেট পরীক্ষার পরের দিনই গোটা পরীক্ষাটা বাতিল করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে 8ই জুলাই কি হবে তার জন্য সময় নষ্ট না করে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক যদি এটাকেও আগামী 2-1 দিনের মধ্যে বাতিল করে দেয়, তাহলে অনেক রকম ঝামেলা থেকে তারা বেঁচে যাবে। সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে অপদস্থ হওয়ার, কেননা বিষয়টা সংসদের প্রথম দিন থেকে বিরোধীরা চেপে ধরবে। ছাত্রছাত্রীরা এর পরে তাদের আন্দোলনের গতি এবং তীব্রতা অনেক বেড়ে যাবে গোটা দেশ জুড়ে। সর্বোপরি একটা সরকার সবে ক্ষমতায় এসে এইভাবে তাদের মুখ পুড়বে, এটা তো খুব একটা প্র্যাকটিক্যাল পলিটিক্স হবে না। অতএব এটাও বানচাল করা ছাড়া আর কোনো রাস্তা নেই। এখন এর ফলটা কি দাঁড়াচ্ছে? এর ফলটা এই ধর্মেন্দ্র প্রধানের পক্ষে খুব সুখের দাঁড়াচ্ছে না, কেননা এই বুধবার পর্যন্ত তিনি পরিষ্কার করে বলছিলেন, কখনো সাংবাদিকদের কাছে, কখনো বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের কাছে, যে ভাই তোমরা যে বলছো এই যে পেপার লিক ফিক হয়েছে, এইটা ঠিক নয়। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ঠোস সাবুত আসেনি যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অতএব প্রশ্নপত্র আবার নিতে হবে। তিনি বলেছিলেন যে আমরা ওই যে 6টা সেন্টার, যে 6টা সেন্টারে গন্ডগোল হয়েছিল, 67 জন একসঙ্গে প্রথম স্থান অধিকার করে বসেছিল, তাদেরকে বাদ দিলে আর কোথাও কোনো গন্ডগোল হয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে খবর পৌঁছয়নি। অতএব তিনি পরিষ্কার করে অলমোস্ট বলেই দিয়েছিলেন যে বোধহয় এটা আর বানচাল করা হবে না, তবে যদি কোনো প্রমাণ পাওয়া যায় ইত্যাদি এবং ইত্যাদি, তাহলে সরকার ভেবে দেখতে বাধ্য হবে। আমার নিজের বিশ্বাস এটা আর সরকারের হাতে থাকছে না, এটা ঠিক ধর্মেন্দ্র প্রধানের হাতে থাকবে না, এটা সর্বোচ্চ স্তরে নরেন্দ্র মোদী, অমিত শাহদের স্তরে এর একটা হেস্তনেস্ত অবশ্যই হবে। কেননা ইংরেজিতে একটা প্রবাদ আছে, বহু ব্যবহারে ক্লিষ্ট, সেটা হচ্ছে স্টিচ ইন টাইম ইজ বেটার দ্যান 9। এই ভুলটা, যে ভুল আমাদের এই রাজ্যে রাজ্য সরকার প্রতিটি মামলায়, এসএসসি হোক, প্রাইমারি টিচার হোক, রেশন দুর্নীতি হোক, প্রতিটি মামলায় তারা দোষ স্বীকার করার বদলে ক্রমাগত
মিথ্যে কথা বলে গেছে আদালতের কাছে। এমনকি আদালতে পেশ করা অ্যাফিডেভিটেও হয় তারা অসম্পূর্ণ তথ্য দিয়েছে, আর নয় সম্পূর্ণ অসত্য তথ্য দিয়ে আদালতকে বিপথে চালিত করার চেষ্টা করেছে। তার পরিণতি কি হয় সেটা তো এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। এতটাই বুঝতে পারছে যে ব্রাত্য বসু তিনি কলেজের অ্যাডমিশনের জন্য এবার অবশেষে নিজের ইচ্ছা মতো একটা পোর্টাল ওপেন করেছেন, যাতে কোনো ফোড়ে দালাল, ইউনিয়নের দাদা, টাকা পয়সা ইত্যাদি দিয়ে আর ভর্তি হবার কাগজে কলমে কোনো প্রয়োজন থাকবে না। তবে এ তো তৃণমূলের জমানা, এর মধ্যেও কি হবে না আঁচানো পর্যন্ত তো বিশ্বাস নেই, ঠগের বাড়ির ভোজে। তবু মনে হয় না হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক এই কাজটা করতে চেয়েছিল বলেই প্রথম দফায় রাজ্যের শিক্ষামন্ত্রী হওয়ার পরে ব্রাত্যকে অর্ধচন্দ্র খেতে হয়েছিল। অর্থাৎ আমার দলের ছেলেপেলেরা এই অ্যাডমিশনের মধ্যে দিয়ে একটু খাওয়া দাওয়া করুক, কলাটা মূলোটা পাক, নেতৃত্বের মনোভাব ছিল সেই রকম। উপর্যুপরি বিপদ, কখনো হাইকোর্টে, কখনো সুপ্রিম কোর্টে, এখনো খাঁড়া ঝুলছে দুটো মামলারই। এই অবস্থায় আমার ধারণা ব্রাত্যর পক্ষে মুখ্যমন্ত্রীর সম্মতি আদায়ে এবার তেমন কিছু অসুবিধা হয়নি। আর এই যে কেন্দ্রীয় সরকার বিবিধ পরীক্ষা নিয়ে কিছুটা লেজে গোবরে হয়েছে দেখে ব্রাত্যর ভারী আনন্দও হয়েছে, দেখতে পেলাম। সে একটা টুইট করে এই সামান্য খোঁচা দেওয়ার চেষ্টা করেছে। এগুলো রাজনীতি করলে করতে হয়। এটা কে বলে, চালুনি বলে ছুঁচকে, তোর কেন ফুটো। সুতরাং আমি এই রাজনীতির মধ্যে যাচ্ছি না, আমি যাচ্ছি ভারতবর্ষে এই কেন্দ্রীভূত নিয়োগ এবং পরীক্ষা, এই ব্যবস্থাটাই আজকে চরমতম প্রশ্নের মুখে পড়ে গেছে। এই যে নেট, 11 লক্ষ প্রার্থী, এই তো সেদিনই পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে একজনকে আমি জানি, আমার অত্যন্ত স্নেহভাজন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে একজন দৃষ্টিহীন প্রার্থীকে দক্ষিণ কলকাতার প্রান্ত সীমা থেকে দমদমে নিয়ে গিয়েছিল পরীক্ষা দেওয়াতে, এবং সে নিজে তার রাইটার হয়েছিল। পরের দিনই সে শুনছে যে না, পরীক্ষা বাতিল। 11 লক্ষ ছেলে পিলে যারা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে, হয় পিএইচডি করার জন্য, নয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য, তাদের ভবিষ্যৎ নিয়ে এই যারা ছেলেফেলা করলো, তারা কিন্তু ওই নিটের ছাত্রদের এই বিপন্নতার জন্যও দায়ী। সেটা হচ্ছে এনটিএ। আমি এর আগে একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে দেখুন, এই যে কেন্দ্রীভূত ব্যবস্থা করে আসলে মেধার মধ্যে সমতা আনার পরিবর্তে সামাজিক বৈষম্যকে আরো অনেক বেশি প্রসারিত করে দিচ্ছে এই কেন্দ্রীভূত ব্যবস্থা।
দেখুন, ভারতবর্ষের মতো দেশে যেখানে একটা মেডিকেলের সিট একজন বাবা মার কাছে পারলে সর্বস্ব পণ করে তারা সেটা নেবেন, এই যেখানে প্রলোভনের বাজার, সেখানে সব সাধু যুধিষ্ঠির এই পরীক্ষার প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকবে, এই প্রত্যাশাটাই তো কোনো মানে হয় না। এবার যেমন নেট পরীক্ষা কম্পিউটারাইজড হয়নি, হয়েছে সেই সাবেক আমাদের জমানার কাগজ কলমে। নিট পরীক্ষাও সেটা হওয়া উচিত কিনা এবার তা ভেবে দেখার সময় এসে গেছে। এবং এমসিকিউ ব্যবস্থার মধ্যে দিয়ে সত্যিকারের একটা ছেলে বা মেয়ে সে ডাক্তার হওয়ার যোগ্য কিনা সেটা কতটা পরীক্ষিত হয় তা নিয়েও প্রশ্ন করার সময় এসে গেছে। তার কারণ এমসিকিউ ইজ এসেনশিয়ালি হচ্ছে হ্যান্ড আর আইয়ের কোঅর্ডিনেশন। এর সঙ্গে মেধার কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে ওই বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জনের কোনো সম্পর্ক নেই। একটি মাত্র জিনিসই সম্পর্কিত, সেটা হলো প্রত্যহ 10 ঘন্টা 12 ঘন্টা ধরে অনুশীলন। ঠিক যেমন ক্রিকেটাররা যখন ফর্ম থাকে না, দেখবেন নেটে অনেকক্ষণ ধরে ব্যাট করে, যে ব্যাটসম্যান বোলার বল করে। এই কোচিং সেন্টারগুলো তৈরি হয়েছে প্রধানত এই অনুশীলনের কাজটা খুব সুচারুভাবে এবং শৃঙ্খলাবদ্ধভাবে ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য। এর বাইরে তাদের কি কন্ট্রিবিউশন আছে আমার তো তা মনে হয় না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টি বিষয়ের এমসিকিউ জানাটাই যদি ভালো ডাক্তার হওয়ার, এমনকি যে কোনো পাতি ডাক্তার হওয়ার পূর্বশর্ত হতো, তাহলে হায়ার সেকেন্ডারি রেজাল্টসে এই যে 3টি বিষয়, এবং ধরে নিলাম আমাদের দেশে এখন 3টে ব্যবস্থা আছে, আইসিএসই আছে, সিবিএসই আছে, বিভিন্ন স্টেটের বোর্ড আছে, কিন্তু সেখানে তো প্রপোর্শনাল করে একটা সমতা আনা সম্ভব। অর্থাৎ আইসিএসসিতে যে 90 পাবে সেই ইকুইভ্যালেন্ট টু 80 অফ কলকাতা বোর্ড, 75 অফ সিবিএসই। এটা স্ট্যাটিস্টিক্যাল কোয়েশ্চেন, বাট দিস ক্যান বি ডান ইন এ ফুল প্রুফ ম্যানার। তাহলে এই যে একটা ছেলে বা মেয়ে 9, 10, 11, 12 4 বছর ধরে এই 3টি বিষয় পড়লো, জানলো, চর্চা করলো, পরীক্ষা দিল, তার কোনো মূল্যই থাকবে না। ওই হলে বসে 200টা প্রশ্নের মধ্যে 180টা প্রশ্ন ঝড়ের গতিতে কে 4টে প্রশ্ন থাকে তার মধ্যে সঠিক আনসারে টিক করতে পারে, এটাই যদি প্রতিযোগিতা হয়, এটাই যদি মেধা, বুদ্ধি ইত্যাদির নির্ণায়ক হয়, তাহলে তার চাইতে হাস্যকর কিছু হতে পারে না। আমেরিকায় যেমন ডাক্তার হতে গেলে ডাক্তারির লাইসেন্সটি পাওয়ার আগে 2টো পরীক্ষায় বসতে হয়। সেই 2টো পরীক্ষার মান
এত উঁচুতে এবং এত কঠিন সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যে এসব এমসিকিউর চালাকি সেখানে নেই। আমাদের দেশে তো একটা বিকল্প ব্যবস্থা ছিল, রাজ্যের হাত থেকে সমস্ত ক্ষেত্রে ক্ষমতা কেড়ে নিতে হবে। আমার রাজ্যের মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে কারা পড়বে সেটা দিল্লিতে অনুষ্ঠিত পরীক্ষার মাধ্যমে স্থির হবে। কেন? দিল্লি কি মেডিকেল কলেজ চালানোর, আরজি কর চালানোর বা নীলরতন সরকার চালানোর জন্য টাকা দেয়? কেন সেখানে আমাদের ছেলেমেয়েরা প্রাধান্য পাবে না? অতএব দিস ইজ অলসো এ কোয়েশ্চেন অফ সেন্টার স্টেট রিলেশনশিপ। ভারতবর্ষের রাজনীতিতে একটা সময় ছিল, বিশেষ করে ইন্দিরা গান্ধীর জমানায়, যখন এই কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং এই সম্পর্কের মধ্যে অসাম্য এবং দিল্লিওয়ালাদের সমস্ত ক্ষমতা নিজেদের হাতে পুঞ্জীভূত করার প্রয়াস, এর বিরুদ্ধে বিরোধীরা কত আন্দোলন করেছেন, কত অপোজিশন কনক্লেভ আমরা কভার করেছি, কখনো কাশ্মীরে, কখনো দিল্লিতে, কখনো পশ্চিমবঙ্গে। জ্যোতিবাবু, ফারুক আবদুল্লাহ, এনটি রামারাও, রামকৃষ্ণ হেগড়ে, বিজু পট্টনায়ক, একসে এক লিডার। কিন্তু আজকে দেখুন, রাজ্যের স্বার্থ বিপন্ন হচ্ছে বলে প্রায় প্রতিটি রাজ্যই চেঁচাচ্ছে, নয় সুপ্রিম কোর্টে গিয়ে সুবিচারের প্রার্থী হচ্ছে, কিন্তু নিজেরা সংঘবদ্ধ হয়ে কোনো আন্দোলন সংগঠিত করার কথা ভাবছেই না। আমার মনে হয় এই অষ্টাদশ লোকসভা শুরুর প্রাক্কালে এই নেট আরও কি আছে আমি জানি না, এই এনটিএ দ্বারা পরিচালিত হয়, এইসব পরীক্ষা নিয়ে যে পরীক্ষা আমরা 10-12 বছর ধরে দেশ করল, তাতে কি ফল ফলল তা পর্যালোচনা করার সময় বোধহয় এসেছে। স্বাস্থ্য ক্ষেত্রটাই তো ধীরে ধীরে বেসরকারি হাতে চলে যাচ্ছে। আমাদের ছাত্রাবস্থায় আমরা কল্পনাই করতে পারতাম না যে বেসরকারি হাতে মেডিকেল কলেজ থাকতে পারে। এখন 1,10,000 এন্ট্রান্সের যে সিট, তার মধ্যে 60,000 সরকারি, বাকি 50,000ই বেসরকারি। এতগুলো ভূঁইফোড় বেসরকারি মেডিকেল কলেজ, তারা আদর্শ ডাক্তার তৈরির উপযুক্ত পরিকাঠামো তাদের আছে কিনা, মাস্টারমশাই আছে কিনা, ল্যাবরেটরি আছে কিনা, এগুলো তো আমরা কেউ জানি না। সুতরাং ফান্ডামেন্টাল ইস্যু ইজ টু রিভিজিট the entire question and come to some conclusion through consensus. ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।